প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খেলাধুলা নিয়ে এনটিভির সাপ্তাহিক আয়োজন গ্যালারিতে। সাথে আছে আমি নাসিমুল হাসান। দর্শক, গ্যালারির আজকের অংশের পুরোটা জুড়েই থাকছে বাংলাদেশের খেলাধুলা। সেখানে ক্রিকেট আছে, আছে ফুটবল, আছে নতুন একটি বিষয় আন্তর্জাতিক ব্রিজ, এবং এই ব্রিজ টুর্নামেন্টে এবার বাংলাদেশ বিশ্বকাপ খেলবে। এই বিষয়ে দ্বিতীয় পার্টে আমরা পূর্ণাঙ্গ আলোচনা করব। প্রথম পর্যায়ের আলোচনায় থাকছে আমাদের কাছে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ ও আয়ারল্যান্ড সফর। আর এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে এসেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসানুজ্জামান ঝরু এবং ব্রিজ ফেডারেশনের অনেক বড় কর্তা না মুশফিকুর রহমান মোহন, যার নেতৃত্বে বাংলাদেশ যাচ্ছে বিশ্বকাপ ব্রিজে অংশ নিতে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের গ্যালারি স্টুডিওতে। ধন্যবাদ। এনটিভি এবং সকল দর্শক, আপনাদের সাথে তো অনেক আলোচনাই হবে। প্রথমে একটু ক্রিকেট দিয়ে আলোচনা করি। বাংলাদেশ শেষ পর্যন্ত ভালো খেলেই জিতলো আয়ারল্যান্ড সিরিজ। এই গতকালের ম্যাচটা কেমন দেখলেন? খুবই ভালো, কারণ গতকালকের ম্যাচটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ ছিল নেক্সট নিউজিল্যান্ড ম্যাচের আগে, এবং যেহেতু বৃষ্টিতে একটা পণ্ড হয়ে যাওয়াতে আমাদের জন্য দরকার ছিল এই ম্যাচটা ভালোভাবে স্টার্ট করার, এবং পরিপূর্ণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ টিম। টচ উইন থেকে শুরু করে বোলারদের বোলিং ইমপ্লিমেন্ট, ব্যাটসম্যানদের ব্যাটিং, সব কিছু মিলে পরিপূর্ণ ক্রিকেট, এবং ইভেন ফিল্ডিং পর্যন্ত আমাদের আপ টু দ্য মার্ক ছিল অ্যাজ ইউজুয়াল। যেটা আমরা কন্ডিশন নিয়ে ভয় পাচ্ছিলাম, গ্রিনিশ উইকেটে আমরা খেলে অভ্যস্ত না, সেক্ষেত্রে পরিপূর্ণ ক্রিকেট খেলছে বাংলাদেশের ক্রিকেটাররা। বিপিএল দিয়ে তো মুশফিকুর রহমান মোহন আলোচিত, বাংলাদেশের জয়টা কিভাবে দেখলেন? আমি আসলে যে কোনো জয়, সেটা ছোট দল আয়ারল্যান্ড হোক অথবা বড় দল অস্ট্রেলিয়া হোক না কেন, জয়। আর এখানে যেটা বললো, গতকালের খেলায় যেটা ছিল নান্দনিক সান্দিক জয়, কাব্যিক জয়, মানে ব্যাপারটা কি অল আউট, সকল ডিপার্টমেন্টে কিন্তু একসাথে জ্বলে ওঠা। এবং সবচেয়ে বড় যে জিনিসটা, সৌম্য ওরা বেশ ব্যর্থ হচ্ছিল, সাব্বির ব্যর্থ হচ্ছিল, সেখানে ওরা কিন্তু এখন রানের দেখা পেয়েছে। প্লাস মুস্তাফিজের মতো বোলার বেশ কয়েকটা ম্যাচেই যথেষ্ট মানে আলোচনার এমন অবস্থা, সে বোধহয় বাতিল হয়ে গেল কি না, কিন্তু কালকে আবার যথেষ্ট মানে কামব্যাক, এই যে কামব্যাক ইনিংসটা, বেশ কয়েকজন খেলোয়াড়ের একত্রে জ্বলে ওঠা এবং সার্বিক মানে দলীয় খেলার দলীয়ভাবে ঝাঁপিয়ে পড়া, এটাই হলো আমার কাছে বড় ফোকাস পয়েন্ট। আগের ম্যাচটা নিউজিল্যান্ডের সাথে মাশরাফির ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন উঠেছিল, কিন্তু গতকাল দেখলাম যে মাশরাফি অনেক বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সি করেছে, বোলিং হ্যান্ডেল। আপনার কাছে কি মনে হয়? মাশরাফির ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন ওঠার প্রশ্নই ওঠে না, কারণ মাশরাফি সবসময় ভালো ক্যাপ্টেন্সি করে না, কিন্তু নিউজিল্যান্ড ম্যাচটাতে মাশরাফির ক্যাপ্টেন্সিটা ভালো ছিল না, কিন্তু প্লেয়ার স্যার সাপোর্ট করাটা খুব দরকার। দেখেন কালকে টচ উইন করেছে ঠিকই, টচ উইন করে বোলিং করেছে, এবং স্টার্টিংয়ে যে থ্রেটটা আসছে আয়ারল্যান্ড টিমের জন্য সেটা ছিল ইম্পর্টেন্ট, এবং টোটাল ম্যাচের মোমেন্টামটাই কিন্তু ওখান থেকে স্টার্ট করেছে। আর্লি ব্রেক থ্রু মুস্তাফিজ এবং রুবেলের বোলিং পেয়ারের স্টার্টিংটা সব কিছু মিলে অল ওভার পজিটিভ সাইডটা শুরু হয়েছে কিন্তু প্রথম থেকেই। তা ক্যাপ্টেনকে যদি প্লেয়াররা পূর্ণদমে সাপোর্ট করে তখনই কিন্তু ক্যাপ্টেন্সিটা ইজিয়ার হয়ে যায়। আর মাশরাফির ক্যাপ্টেন্সিটা নিয়ে আমি নেগেটিভ কিছু বলতে চাচ্ছি না, এই কারণ কি, সে নেগেটিভ ক্যাপ্টেন্সি করার মতন মানুষ না, সবসময় পজিটিভ থাকার চেষ্টা করে, এবং তাকে দেখে আমাদের অন্যান্য ক্রিকেটাররাও উদ্বুদ্ধ হয়, তাকে দেখে 100% দেওয়ার চেষ্টা করে। সো হয়তো বা কিছু ল্যাকিংস অথবা নিউজিল্যান্ডের প্লেয়াররা হ্যান্ডেল করেছে ভালো, এটাই হচ্ছে বড় একটা নেগেটিভ পয়েন্ট ছিল। বলা যায়, কারণ এই সূর্য প্রতিদিন কিন্তু প্রতিনিয়ত মানে আলো দিচ্ছে তা না, মাঝে মাঝে কিন্তু মেঘে আলো ঢাকা পড়ে। তো সুতরাং আমার মনে হয় কয়েকশো ম্যাচ প্রতিনিধিত্ব করে ভালো করার পরে একাত্তর ম্যাচ যদি খারাপ হয়, আমার মনে হয় যে তর্জনী এইভাবে এটা আমাদের একটা এক্সপেকটেশন গোলও দাঁড়িয়ে গিয়েছে যে আমরা সবসময় তাদের কাছ থেকে 100% পাওয়ার আশা করি, এটাও একটা হচ্ছে কারণ হতে পারে। কিন্তু আমাদের প্লেয়াররা এখন যেভাবে ক্রিকেট খেলছে ডে বাই ডে, তাদের যেমন একটু আগে বলছিলেন যে মুস্তাফিজের একটু ব্যাট প্যাচ গেছে তখনই টিম থেকে বাতিল হয়ে যাওয়ার, কিন্তু বড় একটা বিষয় টিম ম্যানেজমেন্টকে সাধুবাদ দিতে হয় এই কারণে, কিন্তু তারা কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের অফ ফর্মের প্লেয়ারগুলোকে কিন্তু ট্রেন করিয়েছে, টিমের সাথে অ্যাটাচমেন্ট আছে, যেটা আমাদের জন্য এখন আমরা সেই ফলটা পাচ্ছি। তা এই ধৈর্যগুলো না ধরলে হয়তো বা পরবর্তীতে আমরা পজিটিভ রেজাল্টগুলো পাবো না। কিন্তু এটাও বিষয় যে আমাদের মতন একটা আপকামিং ক্রিকেটে, মানে আমি বলতে চাচ্ছি আপকামিং ক্রিকেট এই কারণে, কারণ আমাদের এখনো লম্বা সময় সামনে, অনেক পাড়ি দিতে হবে, র্যাঙ্কিংয়ে অনেক উপরে উঠতে হবে, যে সুযোগটা আমাদের আছে। তো
ধৈর্য অবশ্যই ধরতে হবে, প্লেয়ারদেরও ধরতে হবে, ম্যানেজমেন্টকেও ধরতে হবে, কিন্তু একটু একটা প্লেয়ার ব্যাড প্যাচে যখন যায় তখন সাপোর্টটা দরকার, যে সাপোর্টটা টিম ম্যানেজমেন্ট সাধারণত করে থাকে। তা আমি এই জন্যই তাদেরকে সাধুবাদ জানাই। দেখেন সৌম্যরও কিন্তু একটা সময় খারাপ সময় যাচ্ছিল, কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট গুড লুকিং ক্রিকেটার এবং গুড স্টাইলিশ ব্যাটসম্যান যদি থেকে থাকে সৌম্য, এবং ধৈর্যও ধরা হয়েছিল। এবং একটা সময় চিন্তাও করা হতো যে আপকামিং যদি কোনো ক্যাপ্টেন্সি করাতে হয় তাহলে সৌম্যকেও চিন্তা করা হচ্ছিল যে সে বাংলাদেশ টিমের একটা সময় নেতৃত্ব দিবে। সো এই ধৈর্যগুলো ধরা দরকার আছে। এই কারণেই বলছি যে ক্রিকেট এমনই একটা গেম, আপনি যতই ধৈর্য দেবেন, কালকের ম্যাচেও কিন্তু এটারই বহিঃপ্রকাশ যে 181 অল আউট করার পরে ব্যাটিংটা দেখেন, শুরুটা কিন্তু অসম্ভব। 181 রানটা একটু বেশি মনে হচ্ছে, কারণ এতটা করতে পারবে এটাও তো ভাবি নাই। যদি জয়েস আর ব্রায়ানের পার্টনারশিপটা না হতো তাহলে এটা আরো বেশি হতো, 230 250 হতো যদি সানজামুলের সময় যদি ব্রেক থ্রুটা না আসতো, এটা হয়তো 230 240 হতে পারতো আমাদের এগেনস্টে। যাই হোক মোহন ভাই, সবাই তো বললো যে মুস্তাফিজ ভালো করলো, কিন্তু রুবেল ভালো বল করেছে কিন্তু উইকেট পায়নি। এটা তো আসলে কন্টিনিউয়াস হয়েই যাবে, মানে একজন উইকেট পাবে আর একজন হয়তো পাবে না, কিন্তু মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে কার্যকরী কিনা। রুবেলের গত বেশ কয়েকটা ম্যাচ যদি আপনি দেখেন, উইকেট ভাগ্য খুব একটা ভালো যাচ্ছে না, কিন্তু কার্যকরী বোলিং এটা করছে। আর জোহরের কথার তালে আমি একটা জিনিস তাল মিলাতে যাচ্ছি, ম্যানেজমেন্টকে অবশ্যই ধন্যবাদ দেওয়া এই কারণে যে সৌম্য সরকার এবং সাব্বিরের উপরে আস্থা রাখা। কারণ হচ্ছে কি, অতি সম্প্রতি আমি বিভিন্ন মাধ্যমে যেমন এমনও দেখেছি ইমরুল কায়েসের গত 10টা ইনিংস এবং সাব্বিরের 10টা ইনিংসকে কম্পেয়ার করা। হ্যাঁ, ইমরুল কায়েস ভেরি ডিফেন্ডেবল, নো ডাউট, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে কি, সাব্বিরের মতো ভালো প্লেয়ার এবং তরুণতম প্লেয়ারদেরকে আমরা যদি ঠিক মতো কালচার করতে না পারি, আগামী দিনে কে বেশি খেলতে পারবে? ইমরুল কায়েস নিঃসন্দেহে আর অল্প কয়েক বছর খেলতে পারবে, পক্ষান্তরে সাব্বির কিন্তু অনেক বেশি জাতিকে বাংলাদেশকে দেওয়ার সামর্থ্যতা রাখে দীর্ঘদিন। বাট 3 নম্বরে তার ব্যাটিংটা মানে ওয়ানডেতে, আমি 3 নম্বর বলছি না, আমি যে জিনিসটা বলছি 3 নম্বর তো আসলে আরো ম্যাচুরিটির পরে আসা উচিত। 3 নম্বরটা হচ্ছে মোস্ট ডিপেন্ডেবল, এবং এই পৃথিবীতে আমরা যদি সেই ভিভিয়ান রিসার্চ থেকে শুরু করে যত নামি দামি যা আমরা দেখবো না কেন, সবই কিন্তু 3 নম্বরটা হচ্ছে কি, আপনার ওপেনিং জুটি তো চিরকাল হয় 1 বলের মালিক, নয় 200 বল, নেবান্ন, যে কোনো মুহূর্তেই উইকেট চলে যাবে। তো যে জিনিসটা করতে হয়, আবার নতুন করে 3 নম্বর ব্যাটসম্যানটাকে বিল্ড আপ করতে ইনিংসটাকে, শুধু বিল্ড আপ না, অ্যাঙ্করিং রোল করতে হয় পর্যন্ত, তাকে ধরে রাখা যে ফার্স্ট উইকেট গিয়েছে কিন্তু আমি যেন আউট না হই। সো এখানে ম্যাচুরিটি আমার মনে হয় যে আর একটু প্রয়োজন আছে, বাট গেইন করে ফেলবে, সুযোগ না দিলে তো তাদের সুযোগ নেই। রুবেলটা কেমন লাগলো? মানে কালকে কোয়াইট নাইস, এবং সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা, আমাদের পেস বোলাররা কিন্তু অনেক দুর্ভাগা আমার কাছে মনে হয়। দেখেন এশিয়ান কান্ট্রিতে যখন খেলে তখন প্রপার বাউন্স পায় না, সুইংটা পায় না, কিন্তু এই জায়গাগুলো আমাদের বোলারদের জন্য, যেমন আমার তাসকিনের জন্য খুব খারাপ লাগছে, কারণ এইসব জায়গায় কিন্তু পেস বোলাররা বোলিং করে আদর্শ উইকেট, এবং আপনি যদি একটা মিনিমাম পেস এবং লাইন লেন্থ মেনটেন করেন, আপনি কিন্তু দেখা যায় যে 10 ওভার বোলিং করলেও 30 রানের বেশি হয়তো, খুব স্ট্রাইক রেট অথবা ইকোনমিটা খুব কন্ট্রোলে থাকে এবং বোলিং করেও মজা পায়। রুবেল এমন একটা জায়গায় বোলিং করছে যে জায়গাটায় ওর জন্য একদম রাইট ট্র্যাক। যে জায়গায় সেক্ষেত্রে বাংলাদেশের টিম কম্বিনেশনে একজন পেসার বাড়ানো যায় না? একজন পেসার ডেফিনেটলি বাড়ানো যায়, কিন্তু আপনি সানজামুল মিরাজ না থাকলেই তো টিম কম্বিনেশন বাড়ানো যায়, কিন্তু তাদের ব্যাটিংটাও দেখতে হবে। অপোনেন্ট টিমের ব্যাটিং এর সাথে টিম ম্যানেজমেন্ট ক্যালকুলেট করেই, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন করেই কিন্তু বেস্ট 11টা তৈরি করছে। এবং আমাদের স্পিনার যারা আছেন, স্পিনারদের কিন্তু একটা বিশাল অ্যাডভান্টেজ। আমাদের মোস্ট অফ দ্য ম্যাচে কিন্তু স্পিনাররা সবসময় ম্যাচগুলো টার্ন আউট করায়, এবং পেসারদের খুব, যেমন কালকে হচ্ছে মুস্তাফিজ 4টা উইকেট পেয়েছে, তারপরে মাশরাফি পেয়েছে, হয়তো ডেথ ওভারে বোলিং করে উইকেটগুলো, কিন্তু আর্লি ব্রেক থ্রুর জন্য সাকিবের কৃতিত্ব দিতেই হবে। যেমন বার্ডওয়ার্নির যে ডেলিভারি, ওয়ান অফ দ্য বেস্ট ডেলিভারি ছিল। সাকিবের ব্যাড লাক, সাকিবের আরো বেশি উইকেট পাওয়া উচিত ছিল। ব্যাড লাক আমি বলবো না, কারণ ও এমন একটা ক্রিকেটার, সাকিব আমাদের, যে ক্রাইসিস টাইমে সবসময় ভালো ক্রিকেট। আমরা কি আশা করতে পারি যে নেক্সট ম্যাচ নিউজিল্যান্ড, এই ম্যাচে আমরা উতরে যাব? খুব অল্প সময় বলতে হবে, আমরা ভালো ক্রিকেট খেলবো। নেক্সট ম্যাচ সময় সাপেক্ষ ব্যাপার, ফোরকাস্টের ব্যাপার আছে, ম্যাচের দৈর্ঘ্য কমতে পারে বিকজ অফ আমাদের ওখানে খেলা হচ্ছে, কিন্তু যে ধরনের ক্রিকেট বাংলাদেশি ক্রিকেটাররা খেলছে, এরকম খেললে আমার কাছে মনে হয় যে আমাদের
বেটার ক্রিকেটই খেলবো আমরা। আমাদের সাথে যোগ দিয়েছেন ব্রিজ খেলোয়াড় আসিফুর রহমান চৌধুরী, আপনাকে স্বাগত গ্যালারি স্টুডিওতে। অনেক আলোচনা হচ্ছে, অনেক কিছু হচ্ছে যে বাংলাদেশ আন্তর্জাতিক বা বিশ্বকাপ ব্রিজে অংশ নিচ্ছে। এবার যদি দর্শকদের একটু বলতেন যে বিশ্বকাপ ব্রিজে আপনাদের প্রত্যাশা এবং লক্ষ্যটা কি? বিশ্বকাপ ব্রিজ একটি ধরেন বাংলাদেশ 30 ইয়ার্স 40 ইয়ার্স ব্রিজ ফেডারেশন শুরু হওয়ার পরে এই প্রথম আমরা বিশ্বকাপে কোয়ালিফাই করছি। আমরা পাকিস্তানকে আমাদের জোনে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠেছি এবং ফাইনালে উত্তীর্ণ হওয়ার সাথে সাথে আমরা বিশ্বকাপে কোয়ালিফাই করেছি প্রথমবারের মতো। কতটা দেশ খেলে বিশ্বকাপে? এবার 22টি দল খেলে, সবসময় 22টি দল এবং হোস্ট হচ্ছে অটো কোয়ালিফাইড। আমরা এইবারই কোয়ালিফাই করে বিশ্বকাপে খেলছি। এটা ব্রিজের সবচেয়ে বড় টুর্নামেন্ট এবং ওয়ার্ল্ডের সব টপ প্লেয়ারই আসে এবং এবার অন্যান্য জোন থেকেও সব বড় ভালো ভালো টিমগুলোই কোয়ালিফাই করেছে। আমেরিকা থেকে 2টো টিম খেলে, অন্যান্য জায়গা থেকে বিভিন্নভাবে সিলেকশন হয়। তো আমরা এবার প্রথম এত বড় একটি টুর্নামেন্ট খেলতে যাচ্ছি। আসলে এক্সপেকটেশনের কথা, আমরা খুব এক্সপিরিয়েন্স থেকে তো আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, আমরা পিছনে কি করেছি এমন কোনো রেফারেন্সও আমরা দিতে পারবো না। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আমরা প্রচুর প্র্যাকটিস করছি, আমাদের টিম ক্যাপ্টেন এবং আমরা সবাই মিলে বসে, মোহন ভাই ছিলেন, আমরা সবাই মিলে বসে আমরা একটা প্র্যাকটিস শিডিউল তৈরি করেছি। আমরা আমাদের সামর্থ্য সর্বোচ্চ খেলার চেষ্টা করব। রেজাল্ট কি হবে আসলে সে ব্যাপারে আমাদের এক্সপিরিয়েন্স যেহেতু নাই, আমি বলতে পারছি না, তবে আমরা ভালো করার চেষ্টা করব। প্রেসিডেন্ট হিসেবে আপনার প্রত্যাশা কি? ব্রিজটা কি দাবা বা গলফের মতন ইন্ডিভিজুয়াল স্কিলের উপরে নির্ভরশীল কিনা? দাবা বা গল্পের সাথে আসলে কম্পেয়ার করা যায় না, বাট দাবার মতো একটা জিনিস করা যায় যে দাবা বুদ্ধির খেলা, ব্রিজ বুদ্ধির খেলা, বাট এটা দলগত খেলা, টিম ইভেন্ট, মোটামুটি টিম ইভেন্ট। ন্যূনতম এটা দ্বৈত যুগল, কোনো অবস্থাতেই ইন্ডিভিজুয়াল স্কিলের কোনো সুযোগ নেই। তো এখানে যে জিনিসটা সেটা হচ্ছে বাংলাদেশের পারফরমেন্সের ব্যাপারটা। আমি প্রত্যাশা করি বাংলাদেশ ভালো খেলবে এবং এখানে এবার 43তম বিশ্বকাপ। এই 43তম বিশ্বকাপে আমরা যে অঞ্চল থেকে কোয়ালিফাই করছি, এই অঞ্চল থেকে অন্যান্য দেশ অতীতে যে তাদের খেলার যে রেকর্ড, সেই পরিসংখ্যান আমি দেখেছি, কোনো কালেই তারা 21 এবং 22 এপারে আসতে পারে না। জানতে চেয়েছে সেটা হচ্ছে যে ব্রিজটা যেমন দাবায় আমরা একটা চাল দিলে এটা বোর্ডে, ইলেকট্রনিক্স বোর্ডে উঠে যে সে কি দিল, এখানে তো পেয়ার, দুজন, আপনি এবং আপনার পার্টনার ভার্সেস অপোনেন্ট দুজন, এদের তাস ফেলার উপরে কাউন্টিংটা কিভাবে হয়? এইখানে ক্লিয়ারলি যে ব্যাপারটা সেটা হচ্ছে ফুটবল, ক্রিকেট বা দাবা যেমন লাইভ দেখা যাচ্ছে, ঠিক ব্রিজ খেলাটাও কমপ্লিটলি লাইভ দেখা যায়। এটার আর একটা অন্য সফটওয়্যার আছে। তো হাউবার দুই পার্টনার কে বিট করলো, কি বিট করলো, কি ডিসকার্ড করলো, কি খেললো, এভরিথিং আপনার স্ক্রিনে ভিজিবল দেখা যাচ্ছে, সবই দেখা যায়। আর পয়েন্টের কাউন্টের হিসাবটা কিরকম? এখানে এই স্বল্প পরিসরে এভাবে বোঝানো যাবে না। এখানে মূল যে জিনিসটা বলা প্রয়োজন আমি বিশ্বাস করি সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের ভিতরে ধারণা ব্রিজ খেলা মানেই আপনার অকশন ব্রিজ, যেটা ইন্টারন্যাশনাল ব্রিজ বলা হয়, অকশন ব্রিজ বলা হয়, কিন্তু বেসিক্যালি এটা তা না। সেটাই তো দর্শকদের কন্ট্রাক্ট, ডুপ্লিকেট কন্ট্রাক্ট ব্রিজ। মূল তফাৎটা হচ্ছে অকশন ব্রিজে সাপোজ আপনি 2 স্পেড কন্ট্রাক্ট করে খেললেন এবং আপনি এটা বানালেন 7, তো সেই ক্ষেত্রে 7-এর যে বেনিফিট যা যা আছে আপনি কিন্তু সবই পেয়ে যাচ্ছেন। আর আমাদের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, এবং এখানে আরেকটা জিনিস, অকশনে কার্ড বাটা হলো 4 হাতে, যার হাতে টেক্কা সাহেব বেশি পড়লো সেই বেনিফিশিয়ার। এখানে কিন্তু ডুপ্লিকেটে এগুলোর কোনো অবকাশ নাই। আমরা খেয়াল করি কি বলছি, ডুপ্লিকেট কন্ট্রাক্ট ব্রিজ, ফার্স্টে কিন্তু আসছে ডুপ্লিকেট। দ্যাট মিনস কার্ড ডিস্ট্রিবিউট করার পরে আপনার ব্রিজ ল্যাঙ্গুয়েজে বলা হয় টেবিলের 4 জন যে বসে, একজন ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, এই 4টা পজিশনের যে কার্ড, 13টা করে যে কার্ড হলো, এই একই জিনিসটাই আপনার মেশিনের দ্বারা আপনার ডুপ্লিকেশন হয়ে যায়। দেখা গেল 100 টেবিলে খেলা হচ্ছে, 100টা টেবিলের আমি ইস্ট ডিরেকশনে বসে খেলছি, আমার কাছে সবগুলো টেক্কা সাহেব আছে নাকি 2, 3, 4 আছে, কোনো সমস্যা বা দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ আমার নেই। কারণ কি? কারণটা হচ্ছে ওই বাকি 100 টেবিলের ইস্টের যারা বসছে প্রত্যেকেই আমার একই তাস দিয়ে তারা খেলছে। সুতরাং এখানে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, আমি মেধা দিয়ে সঠিক জায়গায় যেতে পারছি কিনা, এটা হলো 1 নম্বর। 2 নম্বর তখন যেটা বললাম যে আপনার যে পেয়ার,
জি পেয়ারের সাথে কন্ট্যাক্টটা কি, মানে ধরেন আপনি একটা তাস ফেললেন, পেয়ার মানে এটা কি পেয়ারের? এইটা রাজীব বলবে, তার আগে এটা শেষ করা প্রয়োজন। যেমন টু স্পিড, আপনার অকশন ব্রিজে যেটা 7 মেট করলেন, বেনিফিট পেলেন, কিন্তু এখানে ডুপ্লিকেট কন্ট্রাক্টে কিন্তু তা না, আপনার একেবারে পিন পয়েন্ট আপনাকে হিট করতে হবে। দ্যাট মিনস 7-এর খেলা আছে, আপনি ইভেন 6 বানালেন, ইউ উইল বি লুজার। 8 মারলে আমি হয়তো না, 8 তো খেলার তো আপনার সুযোগ নাই, সর্বোচ্চ হলো 7, এবং দ্যাট মিনস গেম হলো 4 লেভেলে। যদি আপনার মেজর কার্ড, দ্যাট মিনস হার্ড অর স্পেডে গেম করা হয়, তাহলে 4 লেভেলে। তাহলে 7 কে বিট করার আমার কি 7-এর আপনার এটাকে বলা হয় গ্র্যান্ড স্ল্যাম। গ্র্যান্ড স্ল্যামের জন্য ভার্নারেবল হলে একরকম বেনিফিট, নন ভার্নারেবল হলে একরকম বেনিফিট। হাউএভার মানে দেয়ার আর ভেরি স্পেশাল বেনিফিট রয়ে গেছে। তো এই বেনিফিটটাকে আদায় করতে হলে আমাকে 7-এর খেলায় থাকলে 7 আমি এবং আমার পার্টনারের হাতের কার্ড দিয়ে উভয়ে মানে কনভেনশনালি জানতে হবে, এবং পার্টনারকে বোঝাবে যে আমার কাছে এই আছে। এটা কিভাবে আপনি বুঝাবেন? আমি একটু বোঝানোর চেষ্টা করি। বুঝাবেন কিভাবে? মানে আই কন্টাক্ট, কন্টাক্ট ব্রিজে বিডিং সিস্টেম আছে। আই কন্টাক্ট এখানে একটা জিনিস, খেলার সময় মাঝখানে স্ক্রিন থাকবে, পার্টনার আরেকজন পার্টনারকে দেখতে পারবেন না। যেটা হয়, ধরেন আমাদের কাছে প্রত্যেকের কাছে 13টা করে কার্ড থাকে। 13টা কার্ডের আপনারা জানেন 4 ধরনের কার্ড আছে, ক্লাবস, ডায়মন্ডস, হার্টস এন্ড স্পেডস। 13টা কার্ডের 4টা ধরনের 13টা কার্ড আছে। প্রত্যেকটা হাতেরই 13টা কার্ডের বিভিন্ন কম্বিনেশন থাকে। আমি আমার এখানে বিডিং বক্স থাকে, যেখান থেকে ধরেন আমি যদি বলি অন হার্ট, দ্যাট মিনস আমার কাছে 5টা হার্ট আছে, যেটা আমার পার্টনার অপোনেন্ট সবাই জানলো। তো এই আমাদের একটা ট্রে থাকে, যেখানে আমি বিট করব, আমার পার্টনার বিট করব, এবং আমাদের হাতের অ্যাসেসমেন্টের উপরে আমরা একটা ফাইনাল কন্ট্যাক্টে রিচ করব। সেই কন্ট্যাক্টটা আমরা কতটা প্রেসাইসলি রিচ করতে পারলাম, আমরা ওই কন্ট্যাক্টটা মেট করতে পারলাম কিনা, তার উপর আসলে স্কোরিং। ধরেন আমি আমার পার্টনার এই টেবিলে নর্থ সাউথ খেলতেছি, আমাদের আরও 2জন পার্টনার অন্য টেবিলে খেলছেন ইস্ট ওয়েস্ট। সো অপোনেন্ট টিমের 2জন এই টেবিলে ইস্ট ওয়েস্ট খেলতেছে, তাদের 2জন অন্য টেবিলে খেলতেছে নর্থ সাউথ। এভাবে আসলে স্কোরিংটা হয়, কারা কত প্রেসাইসলি। কন্ট্যাক্ট ব্রিজ যেটা হচ্ছে মূলত আপনার কন্ট্যাক্ট ব্রিজ হচ্ছে আপনার লাক ফ্যাক্টর এলিমিনেট করে দেয়। এখানে আপনাকে মোর প্রেসাইজ হতে হবে, আপনাকে বিডিংয়ের মাধ্যমে, আপনার টেবিল প্রেজেন্সের মাধ্যমে আপনার পার্টনারকে আপনার হাত বোঝাতে হবে, আপনার কাছে কি আছে আপনার পার্টনার কাছে। এইভাবে করে এই যে বুঝাবেন, এই ওয়েটা কি? এটা হচ্ছে বিডিং এর মাধ্যমে, মানে আপনার বিডিং দেখে সে অনুমান করে নেবে যে এটা হচ্ছে অলমোস্ট সে জানবে আমার কাছে কি আছে, আমার পার্টনারও জানবে, আমার অপোনেন্টও জানবে। a+b² এর স্পেসিফিক যেমন ডেফিনিশন আছে, ঠিক এখানেও বিডিং এও তাই আছে, অলমোস্ট স্পেসিফিক পার্টনার জেনে অনুমান বলে কোনো কথা নেই। মানে এটা দেখে আর কি, এটাই হচ্ছে কন্ট্যাক্ট ব্রিজের আপনার স্পেশালিটি। এখানে আপনাকে একদম পারফেক্ট মানে কারেক্ট ডিসিশন নিতে হবে। ধরেন আমি একটু ক্রিকেট দিয়ে আপনাদের বোঝাই, যেহেতু ক্রিকেট নিয়ে আপনারা শুরু করছেন। ধরেন ব্রিজে যদি এমন অপশন থাকতো 4 মারতে হবে, ধরেন আপনি বল করলেন, আমি 4 মারলাম, কিন্তু আমি ডিক্লেয়ার করলাম না এই বলে আমি 4 মারবো, তাহলে আমি 4-এর বেনিফিট পাবো না। কিন্তু আমি যদি বলি আগেই আমাকে ডিক্লেয়ার করে নিতে হবে যে আমি এই বলটাতে 4 মারবো, তাহলে আমি 4-এর ফুল স্কোর পাবো। ব্যাপারটা অনেকটা এরকম। কল সিস্টেম, যে আমি কল দিলাম, আগে আমাকে বলে দিতে হবে আমি এই কাজটা করব, এবং এটা আমাকে করে দেখাতে হবে, তাহলেই আপনি সর্বোচ্চ স্কোর পাবেন। না বাংলা মানে সারা বাংলাদেশ, যেহেতু আপনারা বিশ্বকাপ খেলছেন, বাংলাদেশে এটা সাংগঠনিক মানে কাঠামোটা কিরকম আর কি? শুধু কি ঢাকা বেস নাকি না ঢাকার বাইরেও খেলে? আমি তো আসলে প্রেসিডেন্ট ব্রিজ ফেডারেশনের, যে কারণে আমি বললে বোধহয় খুব একটা ভালো হয় না, রাজীব বললে বোধহয় একটু বেটার হয়। বেসিক্যালি ধরেন ব্রিজ ওয়ার্ল্ডের 2 নম্বর জনপ্রিয় মাইন্ড স্পোর্টস, চেস অবশ্যই 1 নম্বর, কিন্তু আপনার বাংলাদেশের বাইরে আপনি যদি দেখেন ইউরোপ, আমেরিকা, ফার্স্ট অল অনেক দেশে, ইভেন চায়না, ইন্ডিয়াতে ব্রিজ খুবই জনপ্রিয় একটা খেলা। কন্ট্যাক্ট ব্রিজের কথাই আমি বলছি। তো বাংলাদেশে আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে, আমরা মূলত ঢাকা বেসড, আপনারা রাইট, কিন্তু আস্তে আস্তে আমরা এটা ছড়ানোর বাংলাদেশ ব্রিজ ফেডারেশন চেষ্টা করছে। আমি আসলে ব্রিজ ফেডারেশনে কেউ না। তো এটা বেসিক্যালি এখন যারা প্লেয়ার আছে, মোস্ট অফ দেম আর ফ্রম ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড বুয়েট। আপনাদের বিশ্বকাপ খেলা হবে কোথায়? ফ্রান্সে, লিও। জি, এটা অগাস্টে টুর্নামেন্ট, 12 তারিখ, এই অগাস্টে 26 তারিখ। জি।
তো ব্রিজকে এখন বাংলাদেশ মূলত ঢাকা বেসডই বাংলাদেশে খেলা, তো আমরা ব্রিজ ফেডারেশন চেষ্টা করছি বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন জেলায়। আমরা রিসেন্টলি কুমিল্লাতে একটা টুর্নামেন্ট করলাম, এটা আস্তে আস্তে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং যেহেতু অনলাইনের যুগ এখন, আমরা যেহেতু অলওয়েজ বিবিও বলে একটা সফটওয়্যার আছে, মানুষ যে কোনো জায়গা থেকেই খেলতে পারবে, তো আস্তে আস্তে এটা হয়তো ছড়াবে, কিন্তু বাংলাদেশি ব্রিজ এখনো অত জনপ্রিয় খেলা না। আপনি আজ প্রেসিডেন্ট হিসেবে যদি কিছু বলতে চান যে বাংলাদেশ যেহেতু বিশ্বকাপে খেলবে, আমার এক কথায় সেটা হলো 3টে জিনিস প্রয়োজন। মানুষের ধারণা চেঞ্জ করা প্রয়োজন যে ব্রিজ আসলে তাস খেলা নাশ না, ব্যাপারটা তাসের প্রয়োগ কিভাবে করছে তার উপরে সর্বনাশ নির্ভর করছে। ব্রিজ একটা গাণিতিক খেলা, মেধার খেলা, এবং যে জিনিসটা সেটা হচ্ছে অবশ্যই ব্রিজের এই ধারাবাহিকতা, সাফল্যের ধারাবাহিকতা পরবর্তী বিশ্বকাপে যাতে বাংলাদেশ নিয়মিত অংশগ্রহণ করতে পারে, এর জন্য আমার মনে হয় 2টো জিনিস খুব বেশি প্রয়োজন। একটা হচ্ছে ব্রিজ ফেডারেশনের নিজস্ব খেলার জায়গা, যেটা আমাদের নেই, এবং আমি বিশ্বাস করি ক্রীড়া পরিষদের হয়তো বা ক্রীড়ামন্ত্রী মহোদয় ব্যবস্থা করে দেবেন। পাশাপাশি যে জিনিসটা আপনি জানেন ক্রীড়াঙ্গনের লোক হিসেবে, যে অলিম্পিকের যে নীতি নির্ধারণ করা ছিল একটি ব্যাংক একটি ফেডারেশন, সুতরাং বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের জন্য একটি ব্যাংকে যদি পৃষ্ঠপোষকতার ব্যবস্থা করে দিত বাংলাদেশের সর্বোচ্চ ক্রীড়া অভিভাবক সংস্থা যেটা বাংলাদেশ অলিম্পিক, আমি মনে করি বাংলাদেশ তার ব্রিজ থেকে সাফল্য অবশ্যই পাবে। এবং আপনি শুনলে খুশি হবেন, ব্রিজ কিন্তু এশিয়ান গেমসে ইনক্লুডেড এবং অলিম্পিক 2020 টোকিওতেও ইনক্লুডেড। সো আর কিছু না হোক, বাংলাদেশ ব্রিজ থেকে এশিয়ান পদক নিয়ে আসবে, এটা আমি বিশ্বাস করি। ওকে, মুশফিকুর রহমান মোহন এবং আসিফুর রহমান, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। প্রিয় দর্শক, আমরাও আশা করব দাবা শুটিংয়ের মতো ব্রিজও একদিন আমাদের সাফল্য নিয়ে আসবে। এখানে যে সকল প্লেয়াররা খেলবে তাদের কনসেন্ট্রেশনই বাংলাদেশের সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা পূরণ করবে। এই প্রত্যাশা আজকে শেষ করলাম। গ্যালারি দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এই অনুষ্ঠানটি যদি আপনারা ভিডিও সহ দেখতে চান, তবে আপনারা ভিজিট করুন আমাদের এনটিভি অনলাইন www.ntvbd.com। সবাইকে শুভেচ্ছা অনুষ্ঠান দেখার জন্য।